আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদেরকে একটা মজার ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং আজকে এই ক্লাসটাতে আমি আলোচনা করব গ্রামাটিক্যাল একটা বিষয়। তো ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচয়টি দিয়ে শুরু করতে চাই। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, লেকচারার ইন ইংলিশ, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা। আর আমার আজকের এই ক্লাসটা মূলত এইচএসসি এবং আলিম ক্লাসের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য, যারা অ্যাকচুয়ালি যারা এবার পরীক্ষার্থী এবং যারা এবার পরীক্ষা দিবে তোমরা, তাদের জন্য আমার এই ক্লাসটা। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি ক্লাসে ঢুকে যাচ্ছি। যে আমি প্রথমেই কিছু উদাহরণ দিতে যাচ্ছি কিছু সেন্টেন্সের সাহায্যে। যেমন আমি 3টা সেন্টেন্স বললাম, যেমন আই সো এ বার্ড ফ্লাইং, আই সো এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং, আই সো এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 3টা সেন্টেন্স, এই 3টা সেন্টেন্স মূলত কিসের উদাহরণ? অবশ্যই এই 3টা সেন্টেন্স হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। তো যাই হোক, আমার আজকের ক্লাসের বিষয় হলো যে এইচএসসি এবং আলিম সেকেন্ড ইয়ারের ইংলিশ সেকেন্ড পেপারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে আমি আজকে আলোচনা করব। এবং আজকের লেসন আউটকাম হল, লার্নিং আউটকাম হলো দ্য স্টুডেন্টস উইল বি এবল টু after completing the class, the students will be able to tell about the simple, compound and complex sentences. They can identify the different sentences according to the structure, and of course they will be able to tell some one or two rules of changing sentences. They can change sentences after my class. So without delay, let's start the class. তো আজকে আমাদের যে টপিকটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা জানি যে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার সেন্টেন্সেস আর ডিভাইডেড ইন্টু 3 ক্লাস: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে প্রথমেই তোমাদেরকে যে 3টা উদাহরণ দিয়েছিলাম, আই সো এ বার্ড ফ্লাইং, তারপর কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ হলো আই সো এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং, আবার কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ হলো আই সো এ বার্ড দ্যাট ওয়াজ ফ্লাইং। তোমরা যদি খুব ভালোভাবে এক্সামাইন করো, খুব ভালোভাবে যদি দেখো, তাইলে দেখবা যে আমরা আগে দেখি যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এবং কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণটা একটু দেখি যে আই সো এ বার্ড ফ্লাইং। আমি একটা পাখি দেখি, উড়ন্ত পাখি দেখি, আমি একটা উড়ন্ত পাখি দেখি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এটা একটা সেন্টেন্স, এটা একটা ফুল একটা সেন্টেন্স। এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ফিনিট ভার্ব আছে। তো যাই হোক, একটা সেন্টেন্সের মধ্যে যদি একটা মাত্র সাবজেক্ট থাকে এবং একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফিনিট ভার্ব যদি থাকে, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। তো একটা সেন্টেন্সে, একটা বৃহৎ একটা সেন্টেন্সে যদি একটা মাত্র সাবজেক্ট থাকে, একটা মাত্র ফিনিট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকে, তাহলে এটার নাম হলো সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে? পুরো সেন্টেন্সের মধ্যে যদি একটা মাত্র সাবজেক্ট থাকে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে অনেকগুলা, কিন্তু একটা মাত্র যদি ফিনিট ভার্ব থাকে এবং একটা মাত্র সাবজেক্ট থাকে, এই সেন্টেন্সটার নাম হলো সিম্পল সেন্টেন্স। এখন আমরা যাই কম্পাউন্ড সেন্টেন্সে। আমরা একটা উদাহরণ এখানে লিখছি যে আই সো এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং। তো যাই হোক, এই কম্পাউন্ড সেন্টেন্সটা বোঝানোর আগে আমি আরেকটু ব্যাকে গিয়ে তোমরা নিশ্চয়ই, তোমাদের মনে আছে যে পার্টস অফ স্পিচটা, তো পার্টস অফ স্পিচ ক্যান বি ডিভাইডেড ইন্টু 8 পার্টস। আর পার্টস অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা অংশ হলো কনজাংশন, এবং এই কনজাংশনটা আমাদেরকে বুঝতে হবে। যে কনজাংশনস হলো 3 প্রকার। একটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশনস, সাবঅর্ডিনেটিং কনজাংশনস, কোরিলেটিভ কনজাংশনস। তো কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো আমরা মনে রাখতে পারবো যদি ফ্যান বয়েজটা আমরা মনে রাখি। ফ্যান বয়েজ, এফ দিয়ে ফর, তারপর এ দিয়ে অ্যান্ড, তারপর এন দিয়ে নর, তারপর বি দিয়ে বাট, তারপর ও দিয়ে অর, তারপর ওয়াই দিয়ে ইয়েট,
তারপর এস দিয়ে অ্যান্ড সো। তো যাই হোক, ফ্যান বয়েস এটা যদি আমরা মনে রাখি তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো আমরা মনে রাখতে পারবো। আর কোরিলেটিভ কনজাংশনসগুলো হলো যে আমরা জোড়ায় জোড়ায় যে লিঙ্কার্স, এই কানেক্টরস জোড়ায় জোড়ায় যে কনজাংশনসগুলো বসে, যেমন সো, এজ, এইদার অর, নেইদার নট, এগুলো হলো কোরিলেটিভ কনজাংশনস। আর এর বাদ বাকি যা কিছু আছে যেমন সো, দ্যাট, তারপর এইগুলো হলো সো, দ্যাট, ইফ, আনলেস, আনটিল, এগুলো অসংখ্য, এইগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশনস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা এখানে চলে আসি যে আমরা বলছিলাম যে সিম্পল সেন্টেন্স কাকে বলে। আমরা বলছিলাম যে সিম্পল সেন্টেন্স হলো পুরা সেন্টেন্সের মধ্যে, পুরা বাক্যের মধ্যে যদি একটা মাত্র সাবজেক্ট থাকে এবং একটা মাত্র ভার্ব থাকে, তাহলে এই সেন্টেন্সটার নাম হলো সিম্পল সেন্টেন্স। একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকলে এটার নাম হলো সিম্পল সেন্টেন্স। এবং এইবার আমরা দেখি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা একই ধরনের ক্লজ যদি আমার এখান থেকে কোঅর্ডিনেটিং কনজাংশনসের যে কোনো একটা দিয়ে যুক্ত থাকে, এই সেন্টেন্সটা অ্যান্ড দিয়ে যুক্ত, আই সো এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং, এরকমভাবে যদি যে কোনো ফ্যান বয়েজের যে কোনো একটা শব্দ দিয়ে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, অ্যান্ড সো, এই শব্দগুলোর যে কোনো একটা দিয়ে যদি যুক্ত থাকে তাইলে আমরা বলবো, দুইটা ক্লজ যদি যুক্ত থাকে তাইলে আমরা বলবো এটাকে কম্পাউন্ড সেন্টেন্স। আবারও একটু পরিষ্কার করি যে একটা বৃহৎ সেন্টেন্সের মধ্যে যদি দুইটা ক্লজ, আবারও ক্লজটা একটু আমরা পরিষ্কার হই। ক্লজটা যে একটা বৃহৎ সেন্টেন্সের একটা অংশ যার মধ্যে একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে। এর আগে আমরা দেখেছিলাম যে সিম্পল সেন্টেন্সে পুরা সেন্টেন্সের মধ্যেই একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ভার্ব থাকবে, এটার নাম সিম্পল সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হলো যে দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লজ যদি অ্যান্ড, বাট, অর, নর, ইয়েট, অ্যান্ড সো, এই কোঅর্ডিনেটিং কনজাংশনসের যে কোনো একটা শব্দ দিয়ে যদি যুক্ত থাকে তাহলে এটার নাম হবে কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা মোটামুটি ক্লিয়ার হইতে পারছো যে আমরা কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। যে দুইটা ক্লজ যদি, দুইটা একই ধরনের ক্লজ যদি অ্যান্ড, বাট, অর, নর, ইয়েট ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাহলে এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এবার আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সে হলো একটা ব্যাপার হলো যে দুইটা ক্লজ যদি, একটা যদি প্রিন্সিপাল ক্লজ হয় আর আরেকটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে এই বাক্যটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আমরা খুব ভালোভাবে দেখি একটু। এটা আই সো এ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম, দ্যাট ওয়াজ ফ্লাইং, যেটা উড়ছিল। আমি একটা পাখি দেখেছিলাম এবং যেটা উড়ছিল। তাহলে আমি একটা পাখি দেখেছিলাম, আই সো এ বার্ড, এটা একটা অংশ। পুরা সেন্টেন্সটা কিন্তু এখানে শেষ হয়েছে, এখানে ফুল স্টপ। আই সো এ বার্ড দ্যাট ওয়াজ ফ্লাইং, তাহলে এই বাক্যের মধ্যে আই সো এ বার্ড একটা অংশ, দ্যাট ওয়াজ ফ্লাইং একটা অংশ। তাহলে এই পুরা বাক্যটা আই সো এ বার্ড দ্যাট ওয়াজ ফ্লাইং, এখান থেকে যদি শুধুমাত্র আমরা আই সো এ বার্ডটাকে আলাদা করে রাখি তাহলে এটা কিন্তু পুরোপুরি একটা সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখে। ফুল স্টপ যদি দিয়ে দেই আমরা, এই কারণে এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর আমি যদি কাউকে বলি যে দ্যাট ওয়াজ ফ্লাইং, যেটা উঠছিল, পুরোপুরি মিনিংটা পরিষ্কার হইল না, অন্য অংশের উপর নির্ভর করলো, এই জন্য এটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ যদি এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত থাকে তখন এটার নাম হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অংশে আমরা জানতে পারলাম যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। আমি তোমাদের সুবিধার জন্য আবারও একটু রিপিট করছি যে একটা পুরা সেন্টেন্সের ভিতরে যদি একটা মাত্র সাবজেক্ট থাকে, একটা মাত্র ভার্ব থাকে, এটার নাম হলো সিম্পল সেন্টেন্স। আর এক বা একাধিক ক্লজ মানে কি, সেন্টেন্সের ভেতরের সেন্টেন্স, মানে এক বা একাধিক সেন্টেন্স যদি কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা যুক্ত থাকে তাহলে এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি একটা প্রিন্সিপাল ক্লজ যদি এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত থাকে তাহলে এটাকে বলবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। তো এটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তো যাই হোক, আমরা মোটামুটি এটা আমরা সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। এবার আমি আজকের ক্লাসে খুব বেশি না হলেও দুই একটা রুলস দিয়ে আমি একটু আলোচনা করব তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে। তো আজকে আমি প্রথম একটা রুলস দিয়ে শুরু করতে চাই, একটা কিভাবে আমরা আমাদের আজকের
ক্লাসের বিষয় হলো যে চেঞ্জিং সেন্টেন্সটা আমি তোমাদেরকে দেখাবো। তো একটা রুলস নিয়ে আমি আলোচনা করি, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, তারপর সিম্পল সেন্টেন্স। তাহলে কিভাবে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করি। তো যাই হোক, আমি আমার প্রথম রুলসটা হলো যে দো অথবা অল দো দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স যেগুলো আছে এগুলাকে আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করি তাহলে আমরা এটাকে করব কি বাট দ্বারা যুক্ত করব। তারপর আমরা যদি এটাকে সিম্পল করি তাহলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দুইটাই ব্যবহার করতে পারি। আমি শুধু তোমাদেরকে আজকে ইনস্পাইট অফ দিয়ে দেখাবো। তো যাই হোক, আমরা দেখি যে কমপ্লেক্স সেন্টেন্স একটা উদাহরণের মাধ্যমে আমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করি যে দো হি ইজ অনেস্ট poor, he is honest. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটু কথা যেটা তোমাদেরকে সব মনে করিয়ে দিতে চাই, আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি যে আমরা যেভাবে বলছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ এবং একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা একটু টেস্ট করি যে এই সেন্টেন্সটা কমপ্লেক্স হলো কিনা। যে দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব। আমি যদি এই পুরা বাক্য থেকে শুধু অতটুকু দো হি ইজ পুয়ার এটাকে যদি আলাদা করে বলি তাহলে কিন্তু মিনিংটা পরিষ্কার হইল না। সুতরাং এটা হলো আমাদের সেন্টেন্সের ভেতরের সেন্টেন্স এবং সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু আমি যদি পুরা বাক্য থেকে হি ইজ অনেস্টটাকে আলাদা করে বলি হি ইজ অনেস্ট, তাহলে এটা কিন্তু পুরোপুরি একটা বাক্য হওয়ার যোগ্যতা রাখে। এই জন্য এটার নাম হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা সংজ্ঞায় বলছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স তখনই হবে যখন এটার একটা হবে প্রিন্সিপাল ক্লজ এবং একটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখা গেল যে আমাদের এই বাক্যটা আমাদের সংজ্ঞার সাথে পুরোপুরি মিলে গেছে। সুতরাং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এবার আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব এবং তারপর আবার কম্পাউন্ড সেন্টেন্সটাকে আবারও আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে এবার দেখি তো আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা করলে এটা কি হয়। কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে আমরা জানি যে দুইটা ক্লজকে যখন আমরা অ্যান্ড বাট অর দিয়ে যুক্ত করে দেব তখনই এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। তাহলে এইবার আমার মনে রাখতে হবে যে এই দো দিয়ে যখন আমরা শুরু করছিলাম দোটা কিন্তু ছিল কমপ্লেক্সের চিহ্ন। তাহলে এটা কি আর কম্পাউন্ডে থাকবে? অবশ্যই থাকবে না। তাহলে প্রথম ক্লজটা আমরা লিখব, তার মাঝখানে আমরা বাট ব্যবহার করব, তারপরে দ্বিতীয় সেন্টেন্স মানে দ্বিতীয় ক্লজটা আমরা লিখব। তাহলে দুইটা ক্লজ মাঝখানে বাট দিয়ে যুক্ত করব, আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমরা দেখি এটা আমরা লেখার চেষ্টা করি হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। আরেকটা কথা আমি তোমাদেরকে যেটা বলতে চাই যে যখন দেখবা যে সাবজেক্ট এবং সাবজেক্ট কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট যদি সেম হয় এবং ভার্ব যদি অক্সিলারি ভার্ব যদি সেম হয় তাহলে দ্বিতীয়বার এটা উল্লেখ না করলেও আমাদের চলে। সুতরাং এটাকে আমরা যদি এইভাবে লিখি যে হি ইজ পুয়ার বাট অনেস্ট, তাহলে এটাও আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। এইবার আমরা দেখি সিম্পল, এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করি তাহলে আমরা কি বলছিলাম ইনস্পাইট অফ দিয়ে করব। ইনস্পাইট অফ দিয়ে করলে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে প্রথমে যে এই ক্লজটা ছিল এই ক্লজটা হয়ে যাবে তখন ফ্রেজে। তাহলে আমরা লিখি শুরুতে ইনস্পাইট অফ, তারপর আমরা অফের পর আমরা অবশ্যই জানি যে নাউন ফ্রেজ হবে গঠন করে। তাহলে আমরা হি এর দিতে পারি যে হিজ, তারপর ইজটাকে যদি মেইন ভার্ব থেকে আমরা আইএনজি ফর্মে নিয়ে যাব, তাহলে হি ইজ বিইং পুয়ার। তারপরে আমরা দ্বিতীয় ক্লজটা ঠিক থাকবে হি ইজ অনেস্ট। তাহলে এই হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স।
এখন আমরা দেখলাম যে প্রথম অংশটা একটা ফ্রেজ হয়ে গেছে এবং দ্বিতীয় অংশটা একটা ক্লজ হয়ে গেছে। সুতরাং এটা একটা পুরা বাক্যটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হবে কি যে পুরা বাক্যের মধ্যে একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফাইনাইট ভার্ব, অন্য যে অংশটা আছে অবশ্যই এটা ক্লজ না, অবশ্যই এটা ফ্রেজ। তো এই ছিল আমাদের প্রথম রুলসটা, 1 নম্বর রুলসটা, যে আমরা দেখলাম যে কিভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি আমাদের নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী। এবার আমরা যাই দ্বিতীয় আরেকটা রুলসে। তা আমরা আমাদের দ্বিতীয় নিয়মটা হলো, যদি কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি 2 নম্বর কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকে তাহলে এটার কম্পাউন্ড সেন্টেন্স হবে, কম্পাউন্ড সেন্টেন্স আমরা করব ইফ এটা নেগেটিভ যদি হয়, না বোধক হলে আমরা এটাকে করব অর দিয়ে, আর এটার সিম্পল সেন্টেন্স করব উইদাউট প্লাস ভার্ব 1 এর সাথে আইএনজি, এইটা ব্যবহার করে। তো পুরা স্ট্রাকচারটাও মোটামুটি দিয়ে দিলে আরও সহজ হইতো, যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব কমা সাবজেক্ট প্লাস ভার্ব, মূলত এভাবে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। আর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা করব কি, যে ভার্ব প্লাস এক্সটেনশন, তারপরে হলো অর, তারপরে আবার সাবজেক্ট প্লাস ভার্ব। তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা উজ্জ্ব থাকে, এই জন্য আমরা এখানে সাবজেক্টটা দরকার নেই, সাবজেক্ট লাগবে না। আর সিম্পল সেন্টেন্সে আমরা করব কি, উইদাউট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে এক্সটেনশন দিয়ে তারপরে যে ক্লজটা আছে এই ক্লজটা ঠিক থাকবে। তো এই পুরো স্ট্রাকচারটাই আমি লিখে দিলাম যে তোমাদের সুবিধার্থে, তোমরা যদি এইভাবে স্ট্রাকচার দিয়ে বা প্র্যাকটিস করো তাহলে এটা করতে পারবে। তো আমরা দেখি একটা উদাহরণ আমরা নেই, কিভাবে আমরা উদাহরণ একটা নেই, যে ইফ ইউ ডু নট study well, if you do not study well, you can't pass, তুমি পাস করতে পারবে না, you can't pass in the examination। একটু ছোটই রাখি। তো যাই হোক, এটা আবারও দেখি একটু টেস্ট করে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স। এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে বোঝা গেল যে পুরাটা সেন্টেন্সের মধ্যে দুইটা অংশ, একটা হলো ইফ ইউ ডু নট স্টাডি ওয়েল, তারপর আরেকটা হলো ইউ ক্যান্ট পাস। তো এই দুইটা অংশে দুইটা ক্লজ, আমি যদি এই বাক্য থেকে পুরোটা আলাদা করি যে ইফ ইউ ডু নট স্টাডি ওয়েল, তুমি যদি পড়াশোনা ঠিকমতো না করো, তাহলে এটা যদি বলি তাহলে এটা পুরোপুরি অর্থ প্রকাশ করে না, এটা অন্য অংশের উপর নির্ভর করে। এই জন্য এই অংশটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। আর ইউ ক্যান্ট পাস, তুমি পাস করতে পারবে না, এটা ফুল স্টপ দিয়ে দিলে পুরো বাক্য হওয়ার যোগ্যতা রাখে, এই জন্য এটার নাম হলো প্রিন্সিপাল ক্লজ। সুতরাং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেটিং ক্লজটা অবশ্যই এরকম ইফ, সো দ্যাট, হু, হুইচ, হোয়েন, অ্যাজ, সিন্স, এগুলা দিয়ে শুরু হবে। তো এই বাক্যটাকে আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব, তখন নিশ্চয়ই আমাদের মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন বহনকারী যে কনজাংশনগুলো আছে, এই কনজাংশনগুলো উই মাস্ট omit the conjunctions related to the complex sentence, কমপ্লেক্স সেন্টেন্সের সাথে সম্পৃক্ত যে এই চিহ্নটা, এটাকে আমাদের তুলে দিতে হবে। সুতরাং আমরা ভার্ব থেকে শুরু করব, আর এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে প্রথম অংশটা, সুতরাং সাবজেক্ট লেখার কোনো সুযোগ নাই। তা আমরা শুরু করব ভার্ব থেকে। তাহলে ভার্ব কোনটা? ভার্ব তো ইউটা ভার্বটা, ডু নট অক্সিলারি ভার্ব, স্টাডিটা হলো মেন ভার্ব। তাহলে আমরা স্টাডি থেকে শুরু করব, স্টাডি ওয়েল অর ইউ ক্যান পাস। এটা হবে স্টাডি ওয়েল, study well or you can't pass, study well or you can't pass। এইটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করি, তাহলে এটা হবে কি, যে উইদাউট তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, studying well, comma, you can't pass। তাহলে এইখানে আমরা দেখি যে এইখানে আমরা যখন সিম্পল করলাম উইদাউট প্লাস জিরান দিয়ে, তখন প্রথম অংশটা হলো আমাদের ফ্রেজ এবং দ্বিতীয় অংশটা ক্লজ। তার মানে পুরো বাক্যটাকে বিশ্লেষণ করলে একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফিনিট ভার্ব, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। আর যে ভার্বটা আছে এটা হলো নন ফাইনাইট ভার্ব বা নন ফিনিট ভার্ব, এটা হলো
অবশ্যই সিম্পল সেন্টেন্স এবং অর দিয়ে যুক্ত দুই দিকেই। এখানে স্টাডি ওয়েল আমরা যখন বলছি তখন ইউটা উজ্জ, স্টাডি ওয়েল যখন বলছি তখন ইউটা উজ্জ। সুতরাং এখানে সাবজেক্টও আছে, ভার্বও আছে, আবার দ্বিতীয় অংশ সাবজেক্ট আছে, ভার্ব আছে। আবার তাইলে এটা একটা এবং এটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা জানি যে আমরা সহজে মনে রাখার চেষ্টা করব যে ফ্যান বয়েজ ফর অ্যান্ড, তারপর নর, বাট ইয়েট, তারপরে হলো অ্যান্সো। এখন আমরা দেখলাম যে আমরা কিভাবে 2 নম্বর রুলসে আমরা দেখলাম যে কিভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল এবং সিম্পল থেকে কম্পাউন্ডে রূপান্তর করতে পারি। এইবার আমরা আরেকটা চেঞ্জ নিয়ে, আরেকটা রুলস নিয়ে আলোচনা করব। তো আরেকটা রুলস নিয়ে আলোচনা করব আমরা 3 নম্বর রুলস। তো 3 নম্বর রুলসে আমরা দেখি যে ইফ, আমরা দেখছিলাম যে ইফটা যদি নেগেটিভ হয় তখন আমরা কিভাবে এটাকে চেঞ্জ করি। এবার আমরা দেখি 3 নম্বর নিয়মে আমরা দেখি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব কমা সাবজেক্ট প্লাস ভার্ব, এভাবে যদি হয় তাহলে এটা হবে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আর এটাকে যদি আমরা সিম্পল করি, এটা অবশ্যই হাঁ বোধক। তো যাই হোক, এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে বাই প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি এক্সটেনশন থাকলে লিখতে হবে, তারপরে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব। এইভাবে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব এবং কম্পাউন্ড থেকে সিম্পল করব। তো যাই হোক, আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা এই ব্যাপারটাও একটু ক্লিয়ার হই। একটা উদাহরণের মাধ্যমে, ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে, যে ইফ ইউ work hard, you will shine in life. If you work hard, you will shine in life. এবার আমরা দেখি, আমরা যে প্রথমে সংজ্ঞা দিয়েছিলাম এই সংজ্ঞার সাথে এই কমপ্লেক্স সেন্টেন্সটা মিল আছে কিনা। ইফ ইউ ওয়ার্ক, আমি যদি পুরা বাক্যটা হলো এখান থেকে শুরু এবং এখানে গিয়ে শেষ, তা আমি যদি পুরা বাক্যটা থেকে এই অংশটা আলাদা করে ফেলি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, অবশ্যই এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সুতরাং এটা একটা ক্লজ। তো এটাকে যদি আলাদা করে বলি ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে আমাদের পুরোপুরি অর্থটা পরিষ্কার হচ্ছে না। সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আছে, অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লজের চিহ্ন বহনকারী একটা কনজাংশন আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এটা হলো একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। আর পরের যে অংশটা ইউ উইল শাইন ইন লাইফ, এটাকে যদি আমরা ইউটাকে শুরুতে রেখে আমরা যদি লাইফের পরে যদি একটা ফুল স্টপ দিই, তাহলে এটা পুরোপুরি সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখে। সুতরাং এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আর একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ যখন এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত থাকবে, তখন এটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমাদের সংজ্ঞার সাথে সেন্টেন্সটার মিল থাকলো। এবার আমরা দেখি এটাকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমরা কি করব, আমরা ভার্ব থেকে শুরু করব। তাহলে ভার্ব, ইফটা তো ভার্ব না, ইফটা একটা কনজাংশন, তারপরে ইউটা হলো সাবজেক্ট, আমরা জানি, ওয়ার্ক ভার্ব, এখান থেকে আমরা শুরু করব কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে ওয়ার্ক হার্ড, তারপর আমরা লিখব মাঝখানে আমরা দেব কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড, বাট, অর, নর, ইয়েট, এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা এখানে ব্যবহার করব। অ্যান্ড আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি অনুশীলন করব, আমাদের সবগুলাই আমাদের কাছে খুব পরিষ্কার হবে। তো ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল শাইন ইন লাইফ, ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। আর এটাকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব, এইবার আমরা দেখি সংজ্ঞার সাথে এই সেন্টেন্সটা যায় কিনা। এখানেও আমরা দেখছি যে প্রথমে একটা অংশ, এখানে সাবজেক্টও আছে, ভার্বও আছে। আবারও আমি পুনরাবৃত্তি করছি আগের নিয়মটার মতোই, এটাতেও আমরা ভার্ব দিয়ে যেহেতু শুরু করছি, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কাউকে কোনো কিছু করতে বলা হচ্ছে। তো সুতরাং এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে ইউ সাধারণত সাবজেক্ট উজ্জ্ব থাকে, উজ্জ্ব থাকলেও এখানে বুঝতে হবে যে আমি যদি বলি কাউকে তোমাদেরকে যে চেয়ারটা আনো,
চেয়ারটা আনা মানে তুমি চেয়ারটা আনো, তুমি বলার কোনো প্রয়োজন নাই। চেয়ারটা আনো মানে তুমি চেয়ারটা আনো। তাহলে এখানে সাবজেক্ট একটা আছে, তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, এই পাশে একটা সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, এবং এটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এবং অবশ্যই এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স আমাদের সংজ্ঞার সাথে মিলতেছে। এবার আমরা যাই সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে করব? আমরা কি করব, বাই দিব শুরুতে, বাই, তারপর ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং হার্ড, তারপর আমরা কমা দেব, কমা দেওয়ার পরে সাবজেক্ট ভার্ব মানে যেভাবে আছে এইভাবে লিখব, ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল শাইন ইন লাইফ। তো এইবার আমরা দেখি এটা তার সংজ্ঞার সাথে ঠিক আছে কিনা সিম্পল সেন্টেন্সটা। প্রথমে যে অংশটা আছে এই অংশটাতে সাবজেক্ট নাই, এবং ভার্ব যেটা আছে এটা আসলে ফিনিট ভার্ব না, নন ফাইনাইট ভার্ব। সুতরাং প্রথমটা অবশ্যই একটা ক্লজ না। দ্বিতীয় অংশে ইউ উইল শাইন ইন লাইফ, একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ভার্ব, সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব বেশি করে যে একটা বেশি নিয়ম আছে, এটা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা ক্লাস নবম শ্রেণী থেকেই পড়ে আসছি। এটা ইন্টারমিডিয়েটেও আছে এবং উপরের ক্লাসগুলোতেও এগুলো আছে। তো এগুলা সব সময় পড়ার পরেও আমরা ঠিকমতো এগুলা ট্রান্সফর্ম করতে পারি না, ঠিকমতো চেঞ্জ করতে পারি না একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে। এইগুলা বিষয়টা হলো যে আমরা যদি খুব ভালোভাবে এবং খুব মনোযোগ দিয়ে যদি এগুলো বারবার প্র্যাকটিস করি একটা সেন্টেন্স করে, তাইলে আমাদের এগুলা মনের মধ্যে গেঁথে থাকবে, আমাদের কখনোই এটা ভুল হবে না। তো যাই হোক, আমরা চতুর্থ আরেকটা নিয়মে আমরা চলে যাচ্ছি, 4 নাম্বার রুলসে আমরা চলে যাচ্ছি। আমরা দেখি যে 4 নাম্বার নিয়ম অ্যাজ সিন্স হোয়েন। আমরা দেখি অ্যাজ সিন্স এবং হোয়েন। অ্যাজ সিন্স হোয়েন সাবজেক্ট প্লাস ভার্ব কমা সাবজেক্ট প্লাস ভার্ব, এভাবে যদি থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে আমরা করব কি, কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এন্ড প্লাস আবারও সাবজেক্ট প্লাস ভার্ব। এইবার যদি দুইটা সাবজেক্টই সেম হয়, মানে দুইটি সাবজেক্ট একই হলে, একই যদি হয়, তখন আবার এখানে সাবজেক্টটাকে আমরা অমিট করতে পারি, এখানে সাবজেক্টটাকে আমরা তুলে দিতে পারি। তো যাই হোক, এরপর এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করি, তাহলে এটা হবে ভার্ব 1 এর সাথে আইএনজি, তারপর এক্সটেনশন, তারপর কমা দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব। এই হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। তো এবার আমরা দেখি একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে, যেমন সিন্স he went to market, he bought a shirt, এই সেন্টেন্সটাতে আমরা দেখি খুব মনোযোগ দিয়ে যে এই সেন্টেন্সটাতে আমরা কি বলছিলাম, দুইটি সাবজেক্ট একই, তাহলে এখানেও হি, এখানেও হি। আবার এরকমও হইতে পারে যে এখানে দ্য বয়, আবার দ্বিতীয় বাক্যের মানে দ্বিতীয় ক্লজটার শুরুতে হি, এটাও কিন্তু সাবজেক্ট দুইটা সেম। আবার আমরা দেখলাম দ্য ফিশারম্যান, MEN ম্যান, আবার এখানে দেখলাম আমরা দে, তাহলে এটাতেও আমাদেরকে বলতে হবে যে সাবজেক্ট দুইটা সেম। প্রোনাউন ইউজ করলেও বুঝতে হবে যে সাবজেক্ট দুইটা সেম কিনা। সাবজেক্ট সেম হলে কম্পাউন্ড সেন্টেন্সে রিপিট করার প্রয়োজন হয় না, আমরা এটা ওমিট করতে পারি, এটা তুলে দিতে পারি। এটা আমরা দ্বিতীয় সাবজেক্ট যদি দুইটা সেম হয়, তাহলে এখানে আমরা সাবজেক্টের দরকার নাই, ভার্ব, আর পরে যদি কোনো কিছু থাকে তাহলে এক্সটেনশনটা আমরা দিয়ে দিতে পারি। তো এইবার আমরা দেখি যে কিভাবে এই রুলসটা 4 নাম্বার এই রুলসটা থেকে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স, যাই হোক, তাহলে আমরা দেখি কিভাবে কমপ্লেক্সে কম্পাউন্ড এবং সিম্পল করতে পারি। যেমন হি ওয়েন্ট টু মার্কেট and bought a shirt. ওকে, তো সিম্পল সেন্টেন্সে যদি আমরা রূপান্তর করি, তাহলে এটা হবে গোয়িং টু মার্কেট, he bought a shirt, he bought a shirt. তো
আজকের এই ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে আমি মূলত এই 4টা রুলস নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই 4টা রুলস যদি বারবার প্র্যাকটিস করো, এবং তোমাদের জন্য হোমওয়ার্ক হলো তোমাদের বইয়ের যে কোনো বই থেকে তোমরা মিনিমাম 50টা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল এটা করে রাখবে। এটা তোমরা নিজেদের দায়িত্বে বাড়িতে বসে করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।